উজানের ঢল ও বৃষ্টিপাত কম হওয়ায় কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে, তবে কয়েক জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেকেই। দুর্গত এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা বানভাসীদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। কুমিল্লায় গোমতী নদীতে পানির উচ্চতা কিছুটা কমেছে, তবে শুক্রবার বিকেলে নতুন করে প্লাবিত হয় 50টি গ্রাম। এসব এলাকার অন্তত 1.5 লাখ মানুষ চরম ভোগান্তিতে। দুর্গত এসব মানুষ সহ আদর্শ সদর, 14 গ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় 7 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। নোয়াখালীতে 8 উপজেলায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সড়ক ও বাড়িঘর কয়েক ফুট পানিতে তলিয়ে। এইসব জায়গায় 500 টনের বেশি চাল বিতরণ করেছে প্রশাসন। আশ্রয় কেন্দ্রে আসছে তাদেরকে আমি ধৈর্য ধরার জন্য আহ্বান জানাবো। আমরা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এবং আশা করি আমরা সমন্বয়ের মাধ্যমে প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা ত্রাণ পৌঁছাতে পারবো। ফেনীর 6 উপজেলায় 10 লাখের বেশি মানুষ পানিবন্দী। উদ্ধার করা হয়েছে অন্তত 50,000 জনকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন সব এলাকা। সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমাদের মাদ্রাসা স্কুল যেগুলো আছে ওইগুলোতে একটা খাবারের লাগা কান্নাকাটি করতেছে, পানি নাই, কিছু নাই। বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়িতে পানি কমেছে, তবে দুর্ভোগে 70,000 মানুষ। খাগড়াছড়িতে পরিস্থিতি অপরিবর্তিত। দীঘিনালায় এখনও পানিবন্দী কয়েক হাজার মানুষ। 150 থেকে 200 পরিবারের মতো আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং এছাড়া আমাদের কবাখালী এবং অন্যান্য যে এলাকা বোয়ালখালী ইউনিয়ন, ওখানে আমাদের ত্রাণ কার্যক্রম বিতরণ চলমান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানি কমেছে ধীরে। হবিগঞ্জের খোয়াই নদীর পানিও কিছুটা কমেছে, তবে সেখানে 5 উপজেলায় পানিবন্দী রয়েছেন 57,000 মানুষ। নিউট্রাল আস্তে আস্তে কমতেছে, আর যদি না গেলে প্রচুর পানি ছিল, অতিরিক্ত পানি ছিল। স্বস্তি আসলে কি জগতে থাকার বাসস্থান বলতে কোনো কিছুই নাই, সবকিছুই পানি নিয়ে গেছে। মৌলভীবাজারের কমলগঞ্জের পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে মনু নদের পানির কারণে নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় অনেক এলাকা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন, আর যেসব আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে সেখানকার কি অবস্থা? প্রথমেই আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলতে চাই, আজকে সকাল থেকে এখনও নোয়াখালীর কোথাও বৃষ্টি হয়েছে এমন খবর পাওয়া যায়নি। বরং ক্রমেই আকাশ পরিচ্ছন্ন হচ্ছে বলেই মনে হচ্ছে। তবে এই আকাশের এই অবস্থা কতক্ষণ থাকে তা নিয়ে শঙ্কা রয়েছে। কিন্তু এখানে বড় বিষয় হচ্ছে যে এতদিন জলাবদ্ধতা থাকলেও যেহেতু গত 1 সপ্তাহ থেকে এই জলাবদ্ধতা বন্যায় রূপ নিয়েছে, উজানের পানি ফেনী হয়ে এদিকে প্রবেশ করাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেহেতু বৃষ্টি না হলেও পানি কমছে এমন চিত্র কিন্তু দেখা যাচ্ছে না। পানি মনে হচ্ছে আগের মতোই রয়েছে, বরঞ্চ কোনো এলাকা থেকে পানি বেড়েছে বলে আমরা খবর পেয়েছি। প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে এখনও মানুষ আসা শুরু করছে। কি ভোর, কি রাত, কি গভীর রাত, কি মধ্যরাত, কি দুপুর, সব সময় আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ আসছে এবং প্রতিটি আশ্রয়কেন্দ্রে তিল ধারণের জায়গা নেই। আমি এখন আছি নোয়াখালী সদর উপজেলা লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি আশ্রয়কেন্দ্রে। এটি হচ্ছে, আমি যদি একটু দেখাই, এটি এম.এ. রশিদ উচ্চ বিদ্যালয়, জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। এই আশ্রয়কেন্দ্রে 40টি পরিবার আশ্রয় নিয়েছেন, যাদের মধ্যে নারী, পুরুষ, শিশু, বয়স্ক লোকজন সবাই রয়েছেন। এবং তারা এখন সারা রাত উদ্বেগ, উৎকণ্ঠা, নানা চিন্তার মধ্যে থেকে, কেননা বাড়িতে সব কিছু রেখে এসছেন, এখন তারা ঘুমে আছেন। শেষবেলা ভোরের দিকে হয়তো ঘুম এসছে, গভীর ঘুমে আছেন তারা। তাদের মধ্যে নানা রকম চিন্তা, দুশ্চিন্তা ভর করেছে কখন তারা তাদের আবাসস্থলে ফিরে যেতে পারবেন, যেখানে তাদের গুরুত্বপূর্ণ সব কিছু রেখে চলে এসছেন। সহায় সম্পত্তি, মালামাল, বাড়ির সব কিছু, ঘরের সব কিছু, সেগুলোর কি হদিস তাও তারা জানতে পাচ্ছেন না। যে একবার গিয়ে দেখে আসবেন সেই সুযোগও নেই। পানির উচ্চতা এত বেড়ে আছে যে নৌকা ছাড়া আসলে বাড়িঘরে যাওয়ার কোনো সুযোগ নেই। সবচাইতে বড় কথা, নারী, শিশু, বয়স্ক লোকজন যারা রয়েছেন তাদেরকে নিয়ে
অনেক বেশি ঝুঁকি। জানাবেন পানির উচ্চতা কি এখন কমতে শুরু করেছে কিনা? পানি উন্নয়ন বোর্ড থেকে কি সবশেষ কোনো তথ্য পাওয়া গেছে? গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টার উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সার্বিক পর্যালোচনা সভা করা হয়েছে। সেখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীও ছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে উজানের পানি এখন আর বাড়বে না বলেই তিনি জানিয়েছেন, কিন্তু কমতে শুরু করেছে এই তথ্য তিনি দিতে পারেননি এখনো। কেননা এই ফেনীর যেই উজান, ভারত হয়ে ফেনীর যেই উজানের পানি, ফেনী নদীর সেই পানিগুলো আসলে ফেনী থেকে নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর দিয়ে বঙ্গোপসাগরে নামবে বলেই আমরা জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে। ফলে যতই ওদিক থেকে ভারত থেকে পানির চাপ থাকবে, সেই পানি এই দিক দিয়ে যেহেতু বঙ্গোপসাগরে নামবে, এখনই পানির উজানের পানির যে উচ্চতা সেটি কমছে এটি বলা যাবে না। আসলে এখনো বলাও হয়নি, বাস্তবতাও হচ্ছে নোয়াখালীতে উপর থেকে পানি না পড়লো, বৃষ্টির পানি না পড়লো, উজানের পানির যে উচ্চতা সেটি কমেছে। এখানে যারা আশ্রয় নিয়েছেন কেউ এমন তথ্য দিতে পারেননি। আমি নিজেও আশ্রয় কেন্দ্রে আসতে গতকাল যেই পরিস্থিতি দেখেছি, এখন তার থেকে সামান্য একটু উন্নতি হয়েছে বলা চলে, এর বেশি কিছু না। হয়তোবা কয়েক ইঞ্চি পানি, 2 থেকে 3 ইঞ্চি পানি হয়তোবা নামছে, এর বেশি তেমন কিছুই না। আসলে কবে নাগাদ এই পরিস্থিতির উন্নতি হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর আশা করছি অতি দ্রুতই এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক। আপনি নিরাপদে থেকে তথ্য সংগ্রহ করতে থাকুন। ঘরে পানি ওঠায় অনেকেই ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত ৩,১৬০টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 2 লাখ মানুষ। এসব আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সরবরাহ করছে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। তবে চাহিদার তুলনায় তা অপ্রতুল বলছে দুর্গতরা। এমন ভয়াবহ বন্যা কখনোই দেখেনি নোয়াখালীর মানুষ। বানের পানিতে ভাসছে 8 উপজেলা, কয়েক ফুট পানির নিচে তলিয়েছে ঘরবাড়ি। জেলার 502টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে প্রায় 80,000 মানুষের। এখনো অনেকে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। ঘরের ভিতরে এই কারণে আমরা চলে আইছি। দিন যে মানে ঘরের মধ্যে ছিলাম, অনেক কষ্ট করে ছিলাম। ঘরের মধ্যেও হাঁটুর উপরে পানি চলে আসছে, ঘরের বাইরে রাস্তাঘাটের অবস্থা যে এত খারাপ হবে ওইটাও চিন্তা করি নাই। এরই মধ্যে আর্থিক সহায়তা ও চাল বিতরণের কথা জানিয়ে জেলা প্রশাসন বলছে মজুদ রাখা হয়েছে 1,295 মেট্রিক টন চাল। চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়িতে 20টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অন্তত 5,000 মানুষ। অনেক স্কুল কলেজেও আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতরা। পাবনা থেকে আসছি, এসে কালকে আইছি বিল্ডিং ভাঙার লেগে। হঠাৎ করে দেয় 5 মিনিটের দিন হঠাৎ করে পানি। আশ্রয় কেন্দ্রে আছে তাদেরকে আমি ধৈর্য ধরার জন্য আহ্বান জানাবো। আমরা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এবং আশা করি আমরা সমন্বয়ের মাধ্যমে প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা তারা পৌঁছাতে পারবো। মৌলভীবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা দুর্গতদের জন্য 285 মেট্রিক টন চাল ও নগদ অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। যোগাযোগ ব্যবস্থার কারণে ওই যে এখন আসলে চাল দেওয়ার মতো ব্যবস্থা নাই। আপাতত আমরা শুকনা খাবার এগুলোর মধ্যে আমরা আছি আর কি, মানে শুকনা খাবার দেওয়ার ব্যবস্থা চলমান আছে। লক্ষ্মীপুরে 185টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এরই মধ্যে আশ্রয় নিয়েছে 15,000 মানুষ। তবে চরম আকার নিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আর আশপাশের হয়তো 200টা বাড়ি ছাড়া বাকিগুলো সবাই পানি ভরে। চাঁদপুরে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 দিনের মধ্যে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। এরই মধ্যে কমতে শুরু করেছে ভারতের ত্রিপুরা অংশের গোমতী ও মহুরী নদীর পানি। এতে কমছে উজানের ঢলের তোড়। রোববার নাগাদ দুর্গত এলাকার নদীর পানি বিপদসীমার নিচে আসার আভাস দিচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি কক্সবাজারে 151 মিলিমিটার, তবে কুমিল্লায় 49 মিলিমিটার বৃষ্টি হলেও পরিস্থিতি অবনতি হয়েছে উজানের ঢলে। সবচেয়ে নাজুক ফেনী, পুরো এলাকা ডুবে থাকায় বিচ্ছিন্ন সব ধরনের যোগাযোগ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজারে শুক্রবার বৃষ্টি কম হলেও শনিবারে আছে ভারী বর্ষণের আভাস, আর 26 আগস্ট পর্যন্তই থাকতে পারে এ অবস্থা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 72 ঘন্টায় এবং বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের এই সকল জায়গাগুলোতে হয়তো আজকে কোথাও হয়তো কিছুটা তুলনামূলক বৃষ্টিপাত কম হতে পারে, তবে হয়তো এক জেলায় একটু কম হলে আরেক জেলায় হয়তো ওইভাবে কমবে না, তবে কিছুটা কম। তারপরেও আবার আগামীকাল এবং তারপরের দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আবারও কিছুটা বৃদ্ধি পাবে। উজানে পানি কমতে শুরু করলেও ভাটিতে মনু, খোয়াই, গোমতী, ফেনী, হালদা সহ 7 নদীর পানি বিপদসীমার ওপরে। তবে মেঘনা অববাহিকায় পানি বিপদসীমার নিচে থাকায় নতুন এলাকা প্লাবিত হওয়ার সুযোগ দেখছে না বন্যা পূর্বাভাস কেন্দ্র। এতে শনিবার থেকেই উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতি। উজানেও দেখা যাচ্ছে যে পানি বর্তমানে কিছুটা হ্রাস পাচ্ছে এবং হ্রাস পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে আগামী 48 ঘন্টা পর্যন্ত একটা অব্যাহত হ্রাস পাওয়ার প্রবণতা থাকতে পারে এবং এর ফলে এই আগামী 48 ঘন্টার সময় আমরা আশা করছি যে অনেক স্থানই মোটামুটি 14টি যে পয়েন্টে পানি বিপদসীমার উপরে আছে, 7টি প্রধান নদীর, এই 5টি জেলার প্রতিটা পয়েন্টই অধিকাংশ স্থানই পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। এছাড়া গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকায় পানি বিপদসীমার অনেক নিচে থাকায় সারা দেশে বন্যার শঙ্কা দেখছে না বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনী, কুমিল্লার পানি নামা সময় সাপেক্ষ, কারণ প্রায় 11,500 দখলদারের হাতে গোমতী, ফেনী, মুহুরী, সিলোনিয়া নদীর প্লাবনভূমি। আর একেই মূল সংকট বলছে নদী ও জলবায়ু গবেষকরা। এসব নদী দখলমুক্ত না হলে আগামীতে ছোট বন্যায়ও হবে বড় ভোগান্তি। উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার মাত্র 2 মাস পরই আবারও দেশের দক্ষিণাঞ্চলে নতুন করে দেখা দিয়েছে বন্যা। 21 আগস্ট মধ্যরাত থেকে হঠাৎ উজানের ঢল আসতে শুরু করে। ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতি অবনতি হয়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ও ফুলগাজী। ময়ূরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়েছে লোকালয়। জলবায়ু গবেষকেরা বলছেন, এই জেলার বন্যার পানি সিলোনিয়া, মুহুরী, কহুয়া, ডাকাতিয়া নদী হয়ে বঙ্গোপসাগরে মেশে। এর মধ্যে সিলোনিয়া, মুহুরী, কহুয়া নদীর পানি মুহুরী প্রজেক্ট দিয়ে ভাটিতে নামে। এই বাঁধটি ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হয়েছে, যার প্রভাবে এই এলাকার পানি নামতে সময় নেয়। 122 কিলোমিটার সম্ভবত মুহুরী, কহুয়া। এই বাঁধটা বানানোই ছিল ফল্টি, কারণ বাঁধটাকে ঠেলতে ঠেলতে নদীর মাঝখানে, নদীর তীরে নিয়ে যাওয়া হয়েছে। নদী কিন্তু ওই জায়গায় 30 থেকে 40 মিটারের বেশি চওড়া না। এই নদী কিন্তু ওই ফ্ল্যাশ ফ্লাড বহন করার ক্ষমতা রাখে না। জলবায়ু গবেষকেরা বলছেন, প্রায় 3 দশক পর কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। গেল কয়েক দশকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের প্রায় 11,500 দখলদার নদীর প্লাবনভূমি ও খাল ভরাট করেছে। কুমিল্লা এবং নোয়াখালী এবং ফেনীর দখলদারদের লিস্ট সরকারি হিসাব অনুযায়ী বলি, তাও সেটি 11,537 জন দখলদার রয়েছে। যত বাজার, ঘাট, রাস্তা পাবেন তার পাশে এখন আর খাল নাই। সবগুলো খাল ভরাট হয়ে গিয়েছে, ম্যাক্সিমাম খাল ভরাট হয়েছে এবং এই খালের পাড়ে রাস্তা হয়েছে, মার্কেট হচ্ছে, বাড়িঘর হচ্ছে এবং এটা স্থানীয় পলিটিক্যালি যারা পাওয়ারফুল তারাই কাজগুলো করেছে রাজনৈতিক ছত্রছায়ায়। সুতরাং এই ঢলের পানিগুলো যখন নামার তো কোনো জায়গা নাই। জাতীয় নদী রক্ষা কমিশনের 2020 সালের তথ্য বলছে, দেশে প্রায় 60,000-এরও বেশি নদী ও জলাশয় দখলদার রয়েছে। এদের কারণে নদী হারিয়েছে তার স্বাভাবিক প্লাবন এলাকা। এতে তীব্র হচ্ছে বন্যা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যখন অস্বাভাবিক বৃষ্টি হয় তখন নদীর পানি ছেড়ে দেওয়ার আগে পাশের দেশকে জানাতে হয়, যা এবার করা হয়নি। এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন, জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার দুপুরে হবিগঞ্জে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। জেলা সার্কিট হাউসে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে মত বিনিময়ে উপদেষ্টা বলেন, ভারতের সাথে বাংলাদেশের বেশ কিছু নদী নিয়ে চুক্তি রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ পাশের দেশের ক্ষতি করতে পারে না। এবারের বন্যার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে পুরো বিষয়টি জানানো হবে। বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবও দেওয়া হবে ভারতকে।
উপরে যারা উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি। যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেওয়া হয়, সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে। ভারী বৃষ্টি নয়, ভারত আগাম সতর্কতা না দেওয়ায় বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে ভিডিও বার্তায় কথা বলেন তিনি। অভিযোগ পাল্টা অভিযোগ না করে ত্রাণ সহায়তার ক্ষেত্রে ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় না দেখার আহ্বানও জানান তারেক রহমান। বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বন্যা দুর্গত মানুষের সহায়তায় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বেক্সিমকো ফার্মা। দুর্গত অঞ্চলে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে শুক্রবার সকালেও বাংলাদেশ নৌবাহিনীর হাতে ত্রাণ সামগ্রী হস্তান্তর করে প্রতিষ্ঠানটি। ত্রাণের বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, দেশবাসীর প্রয়োজনে বরাবরের মতোই দুর্গতদের সহায়তায় কাজ করছে তারা। এর আগে বৃহস্পতিবার কুমিল্লা ও ফেনী এলাকার মানুষের জন্য সেনাবাহিনীর কাছে ত্রাণ হস্তান্তর করে বেক্সিমকো ফার্মা। দুর্গত অঞ্চলে কেউই যেন সহায়তা বঞ্চিত না হয় সে বিষয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে বলেও জানানো হয়েছে। ভারী বৃষ্টি ও বন্যায় লক্ষ্মীপুরে ভেসে গেছে 40,000 পুকুরের মাছ। সবজি ও আমনের বীজতলা সহ 20,000 হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে। সব হারিয়ে দুশ্চিন্তায় কৃষক। মৎস্য ও কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করার কাজ চলছে। 20 বছরে এত পানি আর জলাবদ্ধতা দেখেনি লক্ষ্মীপুরের মানুষ। টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার পানিতে রাস্তাঘাট ঘরবাড়ি তলিয়ে গেছে, ভেসে গেছে মাছের খামার, সবজি ক্ষেত ও বীজতলা। এসব ক্ষতি কিভাবে কাটাবে এ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। আমার একটা মাছের খামার আছে, ওখানে 20,000 মাছ ছিল তেলাপিয়া। এটা সম্পূর্ণ আপনার পানিতে ঘেরটা সম্পূর্ণ চলে গেছে। তো সারা লক্ষ্মীপুরে আজকে চাষিদের এই অবস্থা। মাছ গনাইতে আছে, খালি চলতে আছে, বৃষ্টি পানির তো অবস্থা ঘুরে গেছে, আমরা দাম কই। জেলা কৃষি কর্মকর্তারা জানান, বন্যায় ফসলের ক্ষতি 10 থেকে 15 কোটি টাকার। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েকদিনের বৃষ্টিতে আমাদের আমন বীজতলার প্রায় 1486 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর দণ্ডায়মান আমন ফসলের 2618 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আউশ ফসলের দণ্ডায়মান ফসলের 2963 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শরৎকালীন সবজির 443 হেক্টর জমি আক্রান্ত হয়েছে। তো এই আবহাওয়া যদি বিরাজমান থাকে তাহলে আমাদের আক্রান্ত পরিমাণ আরও বাড়তে পারে। মৎস্য বিভাগ জানান, জেলায় 40,000 পুকুর ভেসে গেছে। এতে 80 থেকে 90 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই মাছের পরিমাণ প্রায় 3,000 মেট্রিক টন। এখানে ছোট বড় সব ধরনের মাছ আছে। তো এটা আসলে এখনো চলমান আছে। আজকে যদি বর্ষা চলতে থাকে তাহলে হয়তো এটা ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যাবে। এবং এই পর্যন্ত যতটুকু হয়েছে, তো আমার মনে হয় আরও 2-1 দিন এভাবে চললে ক্ষতির পরিমাণটা 2 গুণ থেকে 3 গুণের দিকে চলে যাবে। ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে কাজ করছে জেলা প্রশাসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বানভাসীদের জন্য রাতভর নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। রাজধানীর নানা জায়গা থেকে কেউ তুলে এনেছেন ত্রাণ, কেউ আবার ব্যস্ত ব্যবস্থাপনায়। আরেক দল সেসব নিয়ে ছুটেছেন দুর্গত এলাকায়। তাদের সামনে এখন একমাত্র বাধা যোগাযোগ জটিলতা। তখন রাত প্রায় 12টা। রাজধানীর নানা এলাকা থেকে ত্রাণ নিয়ে রাখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেসব গুছিয়ে রাখছেন শিক্ষার্থীরা। তাতে আছে ছোট বড় সবার জন্যই নতুন বা পুরনো পোশাক।
আমরা দেখেছি অনেক দূর দূরান্ত জায়গা থেকে মানুষ স্বপ্রণোদিত ইচ্ছাকৃত হয়ে এখানে এসেছে এবং যারা না আসতে পারছে আমাদেরকে জানাচ্ছে, আমরা গাড়ি পাঠিয়ে তাদের বাসায় যানবাহন পাঠিয়ে আমরা কিন্তু সেখান থেকে নিয়ে আসছি। এখানে হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবাই এখানে আছে। স্পেসিফিকভাবে কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজ এখানে কিছুই নেই। যেমন আমি নটর ডেম ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটির সবাই ভাইয়াদের সাথে, আমার ফ্রেন্ডদের সাথে সেভাবে কাজ করে যাচ্ছি। আরেক প্রান্তে খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি বা শুকনা খাবার, তেল থেকে শুরু করে নানা ওষুধ বা খাবার স্যালাইন কি নেই এখানে। আমাদের সরকারের কাছে এই দাবি করি যেন উনি পার্শ্ববর্তী দেশকে বলে যে এখনই থামা উচিত। যত কিছু লাগে, ওষুধদ্রব্য থেকে শুরু করে শুকনা খাবার থেকে শুরু করে আপনার হচ্ছে কাপড় পর্যন্ত বাদ যায়নি। দুর্গতদের সহায়তায় অর্থ সংগ্রহ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঢাকা নানা জায়গা থেকে নৌকা জোগাড় করে মধ্যরাতে ক্যাম্পাস ছাড়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি দল। টিম যাবে হচ্ছে লক্ষ্মীপুরে যাবে, আর আরেকটা যাবে হচ্ছে কুমিল্লার দিকে যাবে। লক্ষ্মীপুরে যে টিমটা যাবে সেই টিমটা মেইনলি রিলিফের কাজে যাচ্ছে। পানির লেভেল অনেক উপর স্তরে আছে আর কি, যেখানে মানুষ সঠিকভাবে বের হতে পারছে না। তা ওখানে আমরা নৌকাগুলো ডিপ্লয় করব এবং সেখান থেকে মানুষদেরকে উদ্ধার করার ব্যবস্থা করব। প্রায় একই সময়ে আরও 3টি ট্রাকে 500 পরিবারের জন্য এক সপ্তাহের খাবার নিয়ে কুমিল্লা গেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা আজকে আমাদের সহ প্রায় 6টা টিম চলে গেছে। আমাদের ফেনীতে টিম গেছে, আমাদের লক্ষ্মীপুরে একটা টিম গেছে, কুমিল্লাতেও টিম গেছে। আমরা যখন আসলে ধনী গরিব বলে কোনো কিছু থাকে না, টাকাও ভাষায় নেওয়া যায়, খাবারও ভাষায় নেওয়া যায়। তো সেই হিসাবে আমরা বুঝতে সবাই নিডি, আমরা যারা প্রকৃতভাবে এটার প্রয়োজন অনুভব করবে আমরা তাদেরকে হেল্প করব। এ সময় তারা জানান, সুষ্ঠুভাবে ত্রাণ পৌঁছতে দরকার সঠিক তথ্য, তাই এ কাজে এগিয়ে আসতে হবে সবাইকে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে ভারতের পানি আগ্রাসনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি ইসলামী দল। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে খেলাফত মজলিস। মিছিলে ভারতের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা। মিছিলটি পল্টন বিজয়নগরে এসে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে খেলাফত মজলিস। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ভারতের অভিন্ন 54টি নদীর মধ্যে 30টিতেই বাঁধ দিয়েছে ভারত। শুকনো মৌসুমে বাংলাদেশকে পানি দেয় না তারা, অথচ বর্ষার সময় সবগুলো বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশের জনগণকে ডুবিয়ে মারে। ভারতের এই আচরণ প্রতিবেশী সুলভ নয়। ভারত আমাদের বন্ধু সেজে আমাদের দুশ্মনী করতেছে। তারা তাদের প্রত্যেকটা নদীর বাঁধ খুলে দিয়ে আমাদের দেশকে ডুবিয়ে লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দী করে রাখেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে আটকের তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, বিচারপতি মানিক ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। কানাইঘাট উপজেলার দনা সীমান্তে ঘোরাঘুরি করছিলেন তিনি। তাকে সীমান্তের শূন্যরেখার 100 মিটার ভেতর থেকে আটক করা হয়। রাতে সীমান্ত এলাকায় তাকে দেখেন স্থানীয়রা, পরে বিজিবিকে খবর দেওয়া হয়। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এই নিয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। পটুয়াখালী 2 আসনে আওয়ামী লীগের সাবেক এমপি আসম ফিরোজ 10ম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা ব্যক্তিরা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার দুপুরে সেনাবাহিনীর পাহারায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে মেনন প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। হত্যা মামলার আসামি হলেও জাতীয় দলে সাকিবের খেলায় বাধা দেখছেন না সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল। বলছেন, সাকিব রাজনীতিতে আসার আগে যা করেছে সে বিষয়ে ভাবা উচিত। সেখানে অনিয়ম থাকলে তার বিচার দরকার। তবে বর্তমান অবস্থার জন্য সাকিবকেই দায়ী করছেন এই সংগঠক। পাকিস্তান সফর শেষে দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন সাকিব। ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন 8 শতাধিক মানুষ। সে সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে হত্যা মামলা। 5 আগস্ট পোশাক কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় রাজধানীর আদাবত থানায় করা মামলায় নির্দেশদাতা হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। পাকিস্তানে টেস্ট খেলে দেশে ফিরলেই টাইগার আইকন হতে পারেন গ্রেপ্তার। এমন অবস্থায় প্রশ্ন উঠছে সাকিবের ভবিষ্যৎ নিয়ে। জাতীয় দলে খেলা নিয়েও চলছে বিতর্ক। রুলটা কি আমি জানি না, বাট একটা জিনিস আমি জানি যে আপনি যতক্ষণ না আপনি দোষী সাব্যস্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দোষী বলা যাবে না। মামলা দায়ের হয়েছে, এটা শুনানি হবে, বিচার হবে, অনেক কিছু হবে। তো সেই সময় পর্যন্ত আমি তো মনে করি যে এটা তার খেলতে বাধা থাকার কথা না। যদিও ইমেজের একটা ব্যাপার আছে, যেহেতু হত্যা মামলা একটা ইমেজের ব্যাপার আছে, সেই ইমেজের কারণে বিসিবি তাকে কনসিডার করবে কিনা এটাও একটা প্রশ্ন। জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে অংশগ্রহণ মানতে পারছেন না সাবেক এই পরিচালক। বলছেন, এজন্য সাকিব নিজে ও বিসিবি দায়ী। রাজনৈতিক মামলা অনেক সময় হয়ে থাকে উদ্দেশ্য প্রণোদিত। সাকিবের কর্মকাণ্ডে কোনো অনিয়ম আছে কিনা সেটা বের করা উচিত বলে মনে করেন খন্দকার জামিল। মিথ্যা কোনো মামলা দিয়ে কোনো ক্রিকেটারকে জড়িয়ে ফেলানো এটাও কিন্তু কাম্য না। আমরা যদি সে সত্যি কোনো অপরাধ করে থাকে, যেমন শেয়ার বাজার স্ক্যাম এবং অন্যান্য কিছুতে কিন্তু তার নাম এসছে, এবং সেটা উনি এমপি থাকার আগেও এসছে। কিন্তু সুতরাং ওইসব ব্যাপারে যদি কোনো তার বিরুদ্ধে অভিযোগ থাকে সেটা নিয়ে মামলা হতে পারে। টি-20 বিশ্বকাপ খেলে দেশে ফেরেননি সাকিব। ছাত্র আন্দোলনের সময় কানাডায় খেলেছেন গ্লোবাল টি-20 লিগ। অবশ্যই যে দুজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশাল পুলিশের দায়ের করা 15টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এর ফলে মামলাগুলোর কোনো কার্যকারিতা থাকছে না। এসব মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারাও জামিনে মুক্তি পেয়েছেন। 17 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত প্রায় 3700 জনকে আসামি করে 11টি মামলা দায়ের করে বরিশাল মহানগর পুলিশ। গ্রেপ্তার করা হয় অন্তত 100 জনকে। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামিনে মুক্তি পান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আমাদের মেট্রোপলিটন এরিয়ায় 4টা মামলায় আমাদের থানায় রুজু হয়েছিল। এই 4টা মামলায় আমরা তদন্তকারী কর্মকর্তা নিয়োগে তদন্ত করে জানতে পেরেছেন যে এই মামলাগুলো আসলেই সঠিক নয়। এই মামলাগুলো আমরা চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছি। এছাড়া ছাত্র আন্দোলনের সময় মুলাদি, হিজলা, বাকেরগঞ্জ ও বানারীপাড়া থানায় প্রায় 200 জনকে আসামি করে 4টি মামলা দায়ের হয়। তবে এগুলোরও চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল জেলার 10টি থানার মধ্যে 4টি থানাতে মোট 4টি মামলা রুজু হয়েছিল এবং এই মামলায় আসামি ছিল সর্বমোট 180 থেকে 200-র মধ্যে। এবং এই মামলাগুলোতে পরবর্তীতে তদন্তকালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়া যাওয়া এবং তথ্য আদি না পাওয়া যাওয়ার কারণে পরবর্তী 4টি মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। কোনো সত্যতা না পাওয়ায় মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে পুলিশ। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন যে মামলাগুলো রুজু হয় এবং আমরা তদন্ত করি। তদন্তের পর্যায়ে আমরা সর্বশেষ মামলাগুলো ফাইনাল রিপোর্ট আমরা দিয়েছি। মামলা আমাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্বিক আইন শৃঙ্খলাও ভালো রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সবার সাথে আমরা বসে কথা বলে আমরা মামলা ফাইনাল রিপোর্ট দিয়েছি। চূড়ান্ত প্রতিবেদন দাখিল হওয়ায় এসব মামলার আসামিরা এখন দায়মুক্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু গত জুলাই মাসেই নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে 15 বছরে বিএনপির অনেক কর্মীর প্রাণ গেছে, এই দাবি দলের মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীতে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। বিএনপির সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের জীবন ও কর্ম নিয়ে স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও অবসরপ্রাপ্ত কূটনীতিকরা। স্মরণ সভায় দেশের জন্য সিরাজুল ইসলাম সবুজের ভূমিকার কথা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গে কথা বলেন। এই আন্দোলনের আগেও সরকার বিরোধী কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা দমন পীড়নের শিকার হয়েছেন বলে জানান মির্জা ফখরুল। এই সংগ্রামে শুধু এই 2 মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, 15 বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। সবুজ লড়াই করেছে তার লেখনীর মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে। শিক্ষার্থীদের উদ্যোগে বদলে গেছে জামালপুর টাউন জংশন স্টেশনের চিত্র। একদিকে পরিষ্কার হয়েছে প্ল্যাটফর্ম, অন্যদিকে রং তুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে পুরো স্টেশন। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। দেয়ালে দেয়ালে পোস্টার, প্ল্যাটফর্মে ধুলা, ময়লা আবর্জনা ছড়াছড়ি ছিল জামালপুর টাউন জংশন স্টেশনের পরিচিত দৃশ্য। তবে শিক্ষার্থীদের উদ্যোগে বদলে গেছে সেই অবস্থা। ছাত্র আন্দোলনে হাত ধরে দেশজুড়ে শিক্ষার্থীদের হাতে দেয়ালে দেয়ালে ফুটে উঠছে গ্রাফিতি ও স্ট্রিট আর্ট। এগুলোতে আন্দোলনের ঘটনা প্রবাহ থেকে গুরুত্ব পাচ্ছে সংস্কারের নানা বার্তাও। রং তুলির আঁচড়ে বদলে গেছে জামালপুর টাউন জংশন স্টেশনও। দুর্নীতি বিরোধী কথা, কার্টুন সবকিছুর মাধ্যমে জনগণকে দুর্নীতিমুক্ত করার একটা বার্তা দিচ্ছি। কালোবাজারিগুলো রয়েছে, টিকেট সিন্ডিকেট রয়েছে, এগুলো যাতে না হয় সেই জন্যই আমরা এই গ্রাফিতিগুলো চিত্রাঙ্কন করতেছি। শিক্ষার্থীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ, করছেন সহযোগিতাও। নিজেদের পকেট থেকে টাকাটা দিচ্ছি এই খরচটা ওঠানোর জন্য। এছাড়াও কেউ যদি স্বেচ্ছায় এসে বলছে আমাদের যে তারাও সমাজের উন্নয়নে অংশ রাখতে চায়, তো সেই ক্ষেত্রে তারাও দিচ্ছে। প্রতিটি কথারই যথার্থ মর্যাদা রয়েছে। আমরা তাদের এই কাজকে সাধুবাদ জানাই। আমাদের স্টেশনটার যে সৌন্দর্য, এটা অনেক বৃদ্ধি পাচ্ছে। অনেক দূর থেকে লোক আসলেও দেখতে পারবে যে জামালপুর স্টেশনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। স্টেশনের সৌন্দর্য রক্ষায় কর্তৃপক্ষের পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান শিক্ষার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরে ফুটবল খেলার মাঠে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন একজন। শুক্রবার রাতে শহরের ব্যাংক কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলে ফুটবল খেলা নিয়ে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব হয়। এরই জেরে শুক্রবার রাতে শান্তু নামে একজনের নেতৃত্বে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে শাহিন ও ফাহিমের ওপর হামলা চালায়। কুপিয়ে জখম করা হয় তাদের। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফাহিমকে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বন্যার আঁচ লেগেছে রাজধানীর বাজারে। কাঁচামরিচ, বেগুন সহ বেড়েছে বেশ কিছু সবজির দাম। তবে অন্য এলাকার সরবরাহ ঠিক থাকলে বড় কোনো সমস্যা হবে না বলে জানাচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে আগের চেয়ে কিছুটা কমেছে আলু, পেঁয়াজের দাম। আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের পূর্ব সীমান্তের সব জেলা। এরই মধ্যে এর আঁচ লেগেছে রাজধানীর বাজারে। সবজির সরবরাহ ভালো থাকলেও বেড়েছে কাঁচামরিচের দাম। দুদিন আগে 220 টাকায় হলেও এখন 260 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে করলা, পটল, পেঁপে আছে 40 থেকে 50 টাকার মধ্যে। সাধারণ মানুষের কাছে, বন্যা দুর্গত অসহায় মানুষের কাছে এগুলো পৌঁছে দিব, কিন্তু সেভাবে আমরা পাচ্ছি না। আমার কাছে মনে হয় সরকারের সেটা সঠিকভাবে বাজার মনিটরিং করা দরকার। বন্যার লেগে কাঁচামরিচের দামটা একটু বাড়তি, টমেটোর দামটা একটু বাড়তি, আপনার করলার দামটা বাড়তি, আর বেগুনের দামটা বাড়তি একটু, আর সব তরকারির দাম এমনি কম। কিছুটা কমেছে আলু, পেঁয়াজের দাম। 5 টাকা কমে আলু 55 আর পেঁয়াজের কেজি 110 টাকা। দাম নাগালে রাখতে তদারকির দাবি ভোক্তাদের। পূর্বের মনে করেন যে দিনগুলোতে যেরকম নিত্যপণ্য জিনিস যেমন এক একটা আইটেমকে ধরে যেভাবে সিন্ডিকেট হতো, সেক্ষেত্রে সেটা ভাঙতে গেলে অবশ্যই বাজার মনিটরিংটা আরও বাড়ানো উচিত।
এদিকে আগের মতো ব্রয়লারের কেজি 170 টাকা আর সোনালী মুরগির কেজি 250। সরবরাহ ভালো থাকায় মাছের বাজারেও নেই বড় কোনো হেরফের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাইরের বাজারে সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সবজি, মরিচ, পেঁয়াজ ও মুরগির দাম। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলছেন বিক্রেতারা। ক্রেতাদের দাবি, অকারণে কেউ যাতে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সেদিকে নজর দিতে হবে। বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের বাজারে বেড়েছে সবজি সহ বিভিন্ন পণ্যের দাম। 80 থেকে 160 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। ডিমের ডজনে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। বাড়তি মুরগির দামও। চারিদিকে বন্যা, উত্তরবঙ্গ থেকে মাল আসতে পারতেছে না, তার কারণে অনেক সবজির দাম। বন্যার কারণে অনেক রাস্তাঘাট অনেক জায়গায় ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে এখন গাড়ি অনেক জায়গায় আটকা পড়ছে, ডিমটা ঠিকভাবে আসতে পারতেছে না। তবে ভিন্ন চিত্র দেখা গেছে বগুড়ায়। সরবরাহ পর্যাপ্ত থাকায় সবজির কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। তবে নিত্যপণ্যের দাম নিয়ে অসন্তোষ কাটেনি সাধারণ মানুষের। আমার চোখে এখনো বাজার মনিটরিংয়ের কোনো ব্যবস্থা পড়ে নাই, আমি এটা দেখি নাই, কিন্তু শাকসবজি বা অন্যান্য জিনিস যেগুলো দাম বলতেছেন খুব বেশি একটা কিছু কমেনি। অনেক জায়গায় অস্থিরতা দেখা গেলেও রাজশাহীতে স্থিতিশীল সবজির বাজার। পটল 30, করলা 50, বেগুন 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। পেঁয়াজের কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। কাঁচামরিচের কেজিতে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। একই পরিস্থিতি মেহেরপুরেও। কিছু কিছু আইটেম আছে যেগুলো মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে, যেমন ওই যে আপনি বললেন কাঁচামরিচ 260 টাকা করে কেজি, এটা নট টলারেবল। এদিকে খুলনার বাজারে পেঁয়াজের কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। বরিশালে বেড়েছে ইলিশের সরবরাহ, আকার ভেদে বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।